বৈতরণীর তীরে সাঁঝের বেলা দাঁড়ায় খেয়া সোনার খাঁচার পাখি আসে রূপোর কাঠি নিয়ে বৈতরণীর তীরে। চট যদি 3 মিনিটের বেশি কারোর অ্যাটেনশন নেই, 30 সেকেন্ডের বেশি কেউ কিছু আমরা দেখতে পারি না, সমস্ত কিছু সারাদিন স্ক্রোল করে সবার বুড়ো আঙ্গুল ব্যথা হয়ে যাচ্ছে একদম। না তবে আগে ভালোবাসা বোঝো, পরে বিপ্লব হবে। নবরুণ বোস মেটালিক গান গাইবে নাকি নাকি একটা ভালো বাংলা ছবি, যে কোনো একটা অপশন পাচ্ছে হয়তো। তো হ্যাঁ, অডিও স্টোরির আমার বেশ ভালো লাগে, মানে অডিও স্টোরির সঙ্গে কাজ করতে। কারণ আমার ভাবো না, আমরা যখন খুব কম বয়স ছিল, আমরা তো তখন দুপুরবেলা মনে আছে শ্রুতি নাটক হতো, দুপুর 2টো থেকে খুব সম্ভবত শনিবারের বারবেলা। হ্যাঁ 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 হ্যাঁ, মানে একো হতো শনিবারের বারবেলা। রায়াদা এত কাজ করেছেন ওই সময়, মানে দীর্ঘ কাজ করেছেন দীর্ঘদিন ধরে। তো রায়াদার থেকে, মানে রায়াদারকে দেখে অনেক কিছু শেখা, তারপরে নিজেই শুরু করি প্রোগ্রামিং করা বাড়িতে, এবং তারপরে ভুল করতে করতে অনেক কিছু শিখেছি বেসিক্যালি। যখন জমা করছি তখন সাউন্ড যিনি মিক্স করছেন বলছে এই টোনটার সঙ্গে তো এই টোনটা একদম ওয়ার্ক করে না, কেন ট্রাই করলে হ্যাঁ। যত কথা দিয়েছি তোমাকে তার সাক্ষী আছে আকাশ, এই মিথ্যে কথার পৃথিবীতে তুমি একমাত্র আশ্বাস। আলো ঘিরে থাকে তোমাকে যত আধার পথেই যাও, এই অরণ্য হয় জীবন্ত যদি তুমি ফিরে তাকাও। তোমার আলোয় আমি পথের হদিশ পাই, তোমার ছায়ায় আমি ক্লান্ত পথিক হই, তোমার জন্য আমি আর একটু ভালো হই। মন দিয়েছি প্রয়োজনে জীবন দিতে চাই, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। আমি নিজেই ভাইয়ের পৃথিবীতে হারিয়ে গেছিলাম। যাই হোক, নমস্কার, স্বাগত আজকের এপিসোড অফ হ্যালো অঞ্জনে। আজকে আমাদের সঙ্গে কে আছেন তো পরিচয় লাগে না, নবারুণ বোস। নমস্কার। মিউজিক ডিরেক্টর, কম্পোজার, অ্যারেঞ্জার, মানে আর কি কি বলবো, অসম্ভব ভালো সিঙ্গার আমার ছোট ভাই নবারুণ। নমস্কার রে ভাই। নমস্কার। এই কিরম নমস্কার করছি, এরকম বেশি ফর্মাল হয়ে গেল ব্যাপারটা। হ্যাঁ, কিরম অদ্ভুত হয়ে গেল। এক পাড়ার বাসিন্দা, প্রচুর কাজ একসাথে করছি, ভবিষ্যতেও করব। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তোর একটু দর্শকদের জন্য যদি বলি, কবে থেকে এই মিউজিক্যাল জার্নি শুরু হলো? দেখো, বাড়িতে গান বাজনার একটা পরিবেশ ছিল ছোটবেলা থেকেই, কারণ আমার মা একজন ইন্ডিয়ান ক্লাসিক্যাল ভোকালিস্ট। তো বাড়িতে গানের ক্লাস হতো ছোটবেলা থেকেই, মা রেয়াজ করতেন, তো বাড়িতে একটা চর্চা ছিল গানের। আর আমার বাবা ছিলেন অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের মিউজিকের শ্রোতা। তো বাবা অ্যাকচুয়ালি তখন জন ডেনভারও শুনতো, বিটলসও শুনতো, ইনফ্যাক্ট গৌতম চট্টোপাধ্যায়ের, মানে যেহেতু আমাদের পাড়াটা খুব কাছাকাছি, বাবার ওই গৌতম চট্টোপাধ্যায়ের বাড়িতেও যাতায়াত ছিল, এবং তো তাই জন্য বাড়িতে অজস্র তখন সুমন, নচিকেতা থেকে আরম্ভ করে, তো আমাদের বাড়িটায় বেসিক্যালি নিচের তলাটাতে ফার্স্ট ফ্লোরে গেলে ক্লাসিক্যাল মিউজিক শোনা যেত, পিওর ক্লাসিক্যাল মিউজিক, খেয়াল, ঠুংরি, রেয়াজ চলছে। আর যত দোতলায় ওঠা হতো তত শোনা যেত হয়তো ডিলান বাজছে বা হয়তো সুমন বাজছে। তো বাড়িতে একটা পরিবেশ ছিল বটে। তো সেই জন্য মানে খুব ন্যাচারালি একটা ক্রিয়েটিভ কিছু করব এই ইচ্ছেটা আমার ছোটবেলা থেকেই রয়েছে। তো সেভাবেই এবার মা অ্যাকচুয়ালি ছোটবেলায় আমাকে গান শেখানোর চেষ্টা করেছিলেন,
কিছুদিন শিখেছিলাম, কিন্তু খুব ছটফটে ছিলাম তখন, মন বসতো না, তো পালিয়ে পালিয়ে যেতাম। ধরা বাঁধা কোনো কিছুর প্রতি একটা অনীহা ছিল তখন ছোটবেলায়। তারপরে সেটা বোধহয় এখনো আছে সেই হ্যাঁ, নবরণ। কিছুটা এখনো রয়েছে। কারণ তোর সঙ্গীতের মধ্যে বোঝা যায় ওটা কিন্তু অনেক ফাস্ট। হ্যাঁ, একটু অল্টারনেটিভ, একটু অন্য ধরনের জিনিস আমাকে একটু টানে বেশি করে। ফিরে যায় গল্পটাতে। হ্যাঁ, তো তারপরে সেতার শিখেছিলাম বেশ কিছু বছর স্কুলে পড়ার সময়। তো গান বাজনার মধ্যেই ছিলাম। এছাড়া যেহেতু আমি পাঠভবনে পড়তাম, পাঠভবনে গান বাজনা, নাটক এই চর্চাটা ছিল। তো একটা ক্রিয়েটিভ স্পেসের মধ্যেই বড় হয়েছি বলা চলে। তো পরে কিবোর্ড বাজানোটা একদম সম্পূর্ণ নিজের ইচ্ছে অ্যাকচুয়ালি। কিবোর্ড বাজানোটা ক্লাস 10-11 এ যখন পড়ি সেই সময় প্রচণ্ড ইংলিশ গান বাজনা, রক মিউজিক শোনা প্রচণ্ডভাবে শুরু হলো। তো কিবোর্ড বাজানোর একটা ইচ্ছে তখন শুরু হলো, এবং আমার ঠাকুমা অ্যাকচুয়ালি আমাকে প্রথম কিবোর্ডটা কিনে দিয়েছিলেন বাহ! অ্যাজ এ গিফট। যে নাতির ইচ্ছে এই ধরনের গান বাজনা খুব শোনে, তো সারাদিনই একটা টুংটাং টুংটাং বাড়িতে চলছে, তো এবার একটা গিফট দেওয়া যাক। তো সেই থেকে আমার মানে, কিন্তু মিউজিক নিয়ে সিরিয়াস হওয়াটা অ্যাকচুয়ালি হয়েছে আরেকটু পর থেকে। মানে সেটা হয়তো আমি যখন কলেজে পড়ি সেই রকম সময় থেকে মিউজিক নিয়ে আরেকটু সিরিয়াস, যে ভাবনা চিন্তা যে মিউজিকটাকে আমি প্রফেশন হিসেবে নিতে চাই ভবিষ্যতে, এই ভাবনা চিন্তাটা আরেকটু পর থেকে, ওই কলেজে পড়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ওই সময় থেকে কলেজ শুরু সময় হয়েছে। থেকে তো তোদের একটা ব্যান্ডও তোরা হ্যাঁ, করেছিলি। কলেজে পড়ার সময় থেকে অ্যাকচুয়ালি প্রথম এই ব্যান্ড জগৎটাতে এন্ট্রি। আর ওই সময়টা অ্যাকচুয়ালি আর্লি 2000s, ওই সময়টা এমন একটা সময় ছিল যখন বাংলা ব্যান্ড অ্যাকচুয়ালি ওয়াজ বুমিং। একদম। পাড়ায় পাড়ায় বিভিন্ন হ্যাঁ, হ্যাঁ, ব্যান্ডস হ্যাঁ। রয়েছে তখন। এবং তখন ব্যান্ডে মাতারামের মতো অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ, টিভিতে, হ্যাঁ, হ্যাঁ, ব্যান্ডদের নিয়ে একটা রিয়েলিটি শো যেটা। তো প্রচুর শো দেখতে গেছি নজরুল মঞ্চে, তখন তো এই ওপেন নজরুল মঞ্চ। ইনফ্যাক্ট পাঁচিল টপকেও ঢুকেছি লক্ষ্মীছাড়া ফসিলসের শো দেখতে, এটাও হয়েছে। তো ওই সময় থেকেই রক মিউজিক ভালো লাগাটা শুরু। হুম। তো তারপরে কলেজে পড়ার সময় যেটা হয়, আমি অ্যাকচুয়ালি খুব শাই ছিলাম বেসিক্যালি। মানে আমি চট করে কাউকে বলতে পারতাম না যে আমি কিবোর্ড বাজাই, বা বাড়িতে বসে বসে আমি তখন ভ্যান হ্যালেন তুলছি বা ব্রায়ান অ্যাডামসের গান শুনছি বা জিএনআর শুনছি। তো আমার তখন যেটা হয়েছিল ওই সময় আরেকটা বিশেষত্ব ছিল, সেটা হচ্ছে ইন্টারনেট তখন সবে সবে এসছে। তো ইন্টারনেটে আইজিটি বলে একটা ফোরাম ছিল, ইন্ডিয়ান গিটার ট্যাবস .com, যেখানে প্রচুর ইন্ডিয়ান লোকজনরা তাদের মিউজিক নিয়ে আলোচনা করতো। তো সেইখানে, আর তখন ইয়াহু মেসেঞ্জারে ওটার একটা আবার প্যারালাল চ্যাট গ্রুপ ছিল। সেইখানে আমি অ্যাকচুয়ালি মাঝে মাঝে, ওখানে অনেকে বাজাতো ঠাজাতো, ওই তখন ওই মাইক এরিয়া অন করে দিয়ে অনেকে বাজাতো, তো আমিও কিবোর্ড টিবোর্ড বাজাতাম। তো সেইভাবেই বেসিক্যালি আমাকে প্রথম ফোনটা করেছিল একজন, যে শ্রীরূপ। বেসিক্যালি শ্রীরূপ এখন খুব নামকরা সাউন্ড ইঞ্জিনিয়ার। ইনফ্যাক্ট শ্রীরূপদের একটা ব্যান্ড ছিল তখন, নিষ্ক্রমণ বলে। তো ও আমাকে ওই আইজিটি থেকেই আলাপ, এবং ও আমাকে ফোন করেছিল যে এই তুমি তো ভালোই বাজাও, তো ওয়াই নট উই ডু সামথিং টুগেদার। তো নিষ্ক্রমণ বলে ওদের একটা ব্যান্ড অলরেডি ছিল তখন। তো সেইটা আমার প্রথম ব্যান্ডে এন্ট্রি, এবং তারপরে বিভিন্ন ব্যান্ডের সঙ্গে কাজে, তারপরে লোকায়তে আমাদের নিজেদের ব্যান্ড ছিল। তো ওদের কলেজে পড়ার সময় আরো বিভিন্ন ব্যান্ডের হ্যাঁ, সঙ্গে তুই আমার অনেক সেশনস করতে করতে শুরু করি এবং বাজাতে শুরু করি আর কি। কলেজে ক্রিমসন ডাস্ট আমাদের প্রেসিডেন্সি কলেজের ব্যান্ড ছিল। করতে করতে ইভেনচুয়ালি যখন মাস্টার্স পড়ছি, সেই সময় অনুপমদার সঙ্গে পরিচয় হয়। এবং তার আগে আমাদের দ্য কালার্স বলে একটা ব্যান্ড ছিল, যেটা একটা হিন্দি ব্যান্ড ছিল, হ্যাঁ, সেটা হ্যাঁ, একটা হ্যাঁ, অ্যালবামও হ্যাঁ, ছিল হ্যাঁ, হ্যাঁ, ইনফ্যাক্ট। তোর অ্যালবাম করেছিল। হ্যাঁ, অ্যালবাম করেছিলাম সেই সময়। তখন খুবই কম বয়স আর কি, কলেজে পড়ি তখন, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ি। মাস্টার্স পড়ার সময় অ্যাকচুয়ালি অনুপমদার সঙ্গে পরিচয়, এবং তারপরে অনুপম রয় ব্যান্ড তৈরি হয় ইভেনচুয়ালি, এবং তারপরে অনুপমদার থ্রুতে এই ফিল্মের মিউজিক প্রোডাকশনের কাজও আস্তে আস্তে শুরু হয়। তো এইভাবেই জার্নিটা শুরু বলা যায়। ধর ব্যান্ড করতে করতে মানে গানের সঙ্গে হতে হতে তোর মিউজিক কম্পোজিং আর অ্যারেঞ্জিং বা ডিরেকশন এইটা কবে থেকে শুরু করলি? আচ্ছা, একদম মানে আড্ডার ছলে চা খা, আরামসে খা, ঠান্ডা করে লাভ নেই। এটা আমাদের আড্ডাই হচ্ছে, ছোট ভাইয়ের সঙ্গে আড্ডাই মারছি আমরা এটা। একদম একদম। মিউজিক কম্পোজিং, ডিরেকশন, ফিল্ম ডিরেক্ট, এগুলো কবে থেকে শুরু করলি? অ্যাকচুয়ালি ফিল্মের কাজ বেসিক্যালি অনুপম রয় ব্যান্ড যখন শুরু হয়, তখন অনুপম দা ওয়াজ মানে লুকিং ফর অ্যান ইউনিট, যেটা একসঙ্গে আমরা লাইভ শো করব এবং ইভেনচুয়ালি ফিল্মের কাজগুলো একসঙ্গে করব, মিউজিক প্রোডাকশন অ্যারেঞ্জমেন্টের কাজগুলো আমরা করব। তো এমনি মিউজিক অ্যারেঞ্জমেন্টের দিকে আমার একটা ঝোঁক বরাবরই ছিল, বা ছোটবেলা থেকে ব্যাকগ্রাউন্ড স্কোর এই ব্যাপারগুলোর প্রতি একটা আগ্রহ বা ঝোঁক আমার বরাবরই ছিল। তো ছোটবেলা থেকেই এটা ছিল আর কি। মানে যখন দেখতাম, এর জন্য অ্যাকচুয়ালি খুব দায়ী একজন মানুষ, সেটা হচ্ছে সত্যজিৎ রায় আমি বলবো। কারণ ওনার ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো এমনই যে সেগুলোকে সিকোয়েন্সটা থেকে বা অভিনয়ের থেকে আলাদা করা যায় না। মানে একদম কানে বসে গেছে যে ওই মোমেন্টে ওটা বললে ওই রকমই কিছু একটা
থাকবে, তখন হ্যাঁ, বেজে উঠবে ওই রকমই একটা সাউন্ড। তো এছাড়াও আরো তখন খুব কার্টুন দেখতাম, কার্টুনেও অ্যানিমেশনেও খুব ভালো ভালো খুব ব্যাকগ্রাউন্ড ভালো স্কোর ভালো আমরা হ্যাঁ। পেয়েছি তখন। তো ব্যাকগ্রাউন্ড স্কোরের প্রতি একটা আগ্রহ বরাবরই ছিল। তো অনুপম দা অ্যাকচুয়ালি বলে যে বাড়িতে যদি তুই একটা সেট আপ করিস, মানে তখন তো 2011 সাল, আর্লি 2011 কথা বলছি, তখন সবে সবে অটোগ্রাফ রিলিজ করেছে এবং অনুপম দা তখন পরপর কাজ পাচ্ছে এবং আমাদের ব্যান্ডটাও তখন ফর্ম হয়েছে, আমরা শো করছি নিয়মিত। হুম হুম। তো অনুপম দা তখন আমায় বলে যে তুই যদি বাড়িতে একটা সেট আপ করিস তাহলে আমি অনেক কাজ নিতে পারি, কারণ তখন যারা যারা অ্যারেঞ্জার হিসেবে কাজ করছিলেন নিয়মিত, রায়াদা ছিলেন, আরো অনেকে ছিলেন, তারা সকলেই অনেক ব্যস্ত, তারা বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত। তো অনুপম দা বলেছে আমরা যদি নিজের একটা ইউনিট তৈরি করতে পারি তাহলে আমি আরো কাজকর্ম নিতে পারি। তো প্রোগ্রামিং এর কাজ অ্যাকচুয়ালি সেভাবেই শুরু। তারপরে ইনিশিয়ালি আমি রায়াদার বাড়িতে যেতাম, রায়াদা যখন কাজ করতেন, তো দেখতাম, রায়াদাকে দেখে দেখে আমি অনেকটা শিখেছি। আর রায়াদা অ্যাকচুয়ালি আমাকে ইউটিলাইজও করেছেন প্রচুর ওই সময়, মানে ইউটিলাইজ বলতে বিভিন্ন ভয়েস ওভার্সে আমাকে দিয়ে কাজ বাহ! করিয়েছেন, হারমোনিজ করা। তো এরকম ভাবে মানে আমার যে যে জিনিসগুলো হয়তো আমি আলাদাভাবে এক্সপ্লোর করতে পারতাম না, তো সেই এক্সপ্লোরেশন গুলো রায়াদার সঙ্গে যে কদিন আমি রায়াদাকে অ্যাসিস্ট করেছিলাম, হুম সে হুম। কদিন অনেক কিছু এগুলো শিখতে পারি বেসিক্যালি। বেশ বড় আর পাওয়া কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। মানে আর রায়াদার মতো একজন অ্যারেঞ্জার, মানে যে হ্যাঁ। অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষের মনে হয় টপ 5 অ্যারেঞ্জারদের মধ্যে ডেফিনিটলি রায়াদা থাকবেন। এবং রায়াদার সঙ্গে পরিচয় হওয়ার পরে আমি জেনেছি যে ছোটবেলা থেকে যা যা শুনেছি, যা যা বিজ্ঞাপনের কাজই হোক সেটা, বা ফিল্মের কাজই হোক, বা পরশ পাথরের মতো ব্যান্ডের গান হোক, সবকিছুতেই রায়াদা রয়েছেন বেসিক্যালি। রায়াদা এত কাজ করেছেন ওই সময়, মানে দীর্ঘ কাজ করেছে। দীর্ঘদিন ধরে। তো তো রায়াদার থেকে, মানে রায়াদারকে দেখে অনেক কিছু শেখা। তারপরে নিজেই শুরু করি প্রোগ্রামিং করা বাড়িতে, এবং তারপরে ভুল করতে করতে অনেক কিছু শিখেছি বেসিক্যালি। যখন জমা করছি তখন সাউন্ড যিনি মিক্স করছেন বলছে এই টোনটার সঙ্গে তো এই টোনটা একদম ওয়ার্ক করে না, তো কেন ট্রাই করলে, হ্যান ত্যান। সেটা করতে করতে ওকে জানা। তো এইভাবে শিখতে শিখতে অনেক কিছু করা। তবে প্রথম মিউজিক ডিরেকশনের কাজ অ্যাকচুয়ালি আমি করি 2015-তে, যেটা লোডশেডিং বলে টেলিভিশন ফিল্মটা ছিল, সৌকর্যর ছবি। সৌকর্যের হ্যাঁ। ছবিটা। সৌকর্যর সঙ্গে তার আগে আমার পেন্ডুলাম ছবিটা যখন হুম। সৌকর্য করেছিল, তখন বাম্পিদা তাতে মিউজিক ডিরেকশন করেছিলেন, আর আমি পিয়ানো বাজিয়েছিলাম, মানে কিবোর্ড পার্টস গুলো আমি বাজিয়েছিলাম রাইট। ব্যাকগ্রাউন্ড স্কোর। তখন সৌকর্যর সঙ্গে আলাপ। তো লোডশেডিংটা যখন সৌকর্য ভাবছে তখন ও আমাকে ফোন করে যে আমি ওই ধরনের পিয়ানো বেসড একটা ব্যাকগ্রাউন্ড স্কোরই চাইছি। তো হ্যাঁ, প্রথম মিউজিক ডিরেকশনের কাজ লোডশেডিং। ও আপনি একটা জিনিস বলে রাখি, আমাদের পক্ষীরাজের ডিমেরও কিন্তু মিউজিক ডাইরেক্টর কিন্তু ইনি। তোর তো একটা বিশাল ন্যাক আছে যে ওই সানডে সাসপেন্সের, মানে যেগুলো অডিও স্টোরিজ এর মিউজিক, ওটা কিন্তু বেশ আরো চ্যালেঞ্জিং, কারণ দেখা যাচ্ছে না। হ্যাঁ, 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 হ্যাঁ। তো অডিও অ্যাকচুয়ালি সানডে সাসপেন্সের দুটো কাজ মেইনলি আমি যে দুটো করেছি, একটা ছিল টেনিদা, ঝাউ বাংলো রহস্য। ওটার কিন্তু রেকর্ডিংটাও খুব অভিনবভাবে হয়েছিল, কারণ সানডে সাসপেন্সে ইউজুয়ালি যেভাবে রেকর্ডিং হয়, বিভিন্ন অভিনেতারা বিভিন্ন সময় এসে তাদের পার্টগুলো রেকর্ড করে দেন এবং পরে রিচার্ড বসে পুরোটাকে মেলায়। কিন্তু টেনিদার ক্ষেত্রে যেটা হয়েছিল, একসঙ্গে পড়া হয়েছিল। ওয়াও। সবাই, কাঞ্চনদা ছিলেন, ঋতব্রত ছিল, হ্যাঁ হ্যাঁ সমক, অগ্নি, এরা ছিল চার মূর্তি আমাদের। হ্যাঁ হ্যাঁ। এছাড়াও মির্দা ছিলেন, এখন কাঞ্চনই ছিল টেনিদা। টেনিদা কাঞ্চনদাই হয়েছিলেন। তো এইটা একসঙ্গে পড়া হয়েছিল এবং সেই রিডিং, মানে রেকর্ডিংটাতে আমি প্রেজেন্ট ছিলাম, মানে কারণ ওইটার অনুযায়ী আমি মিউজিকটা তারপরে করব বেসিক্যালি। তো তারপরে ছোট ছোট পিসেস বানিয়ে আমি দিই এবং রিচার্ড তারপরে পুরোটাকে ইউজ করে। আর রিসেন্টলি সানডে সাসপেন্সের রবিন হুড রিলিজ করেছে, যে গানটা দিয়ে শুরু করলাম আজকে। তো এটা অ্যাকচুয়ালি রবিন হুড হচ্ছে সানডে সাসপেন্সের এখন অব্দি সব থেকে বড় প্রোডাকশন যদি বলা চলে সেটা, কারণ এটার কাস্টিংটাও বিশাল, বিশাল। এবং বেশ বিশাল আকারের একটা গল্প, এবং গল্পটা অরিজিনাল একটা গল্প যেটা শতাব্দী লিখেছে সানডে সাসপেন্সের জন্যই, স্পেশালি এই প্রেজেন্টেশনটার জন্য, এবং প্রায় 4.5 ঘন্টার একটা এপিক রবিন হুড। তো এইটার কাজটা যখন শুরু হচ্ছে তখন রিচার্ড আর অগ্নি দুজনেই আমায় কল করে এবং বলে যে দুটো গান প্রাইমারিলি প্রয়োজন। একটা হচ্ছে মেরিমেনদের গান, যখন ধনির ভাড়ার লুটবো করবো দরিদ্রদের দান, যেটা রবিন হুডের মেরিমেনদের অ্যানথেম হবে যে অ্যানথেম গান। হবে। তো এইটা, আর এছাড়া আরেকটা গান লাগবে, প্রয়োজন হবে, সেটা হচ্ছে রবিন হুড প্রিন্স অফ থিভস সিনেমাটাতে, সেই কেভিন কস্টনার যেটায় রবিন হুড হয়েছিলেন, সেটাতে ব্রায়ান অ্যাডামসের গানটা ব্যবহার করা হয়েছিল। এভরিথিং আই ডু গানটা যে রকম ভাবে ছিল সেই রকম একটা গান দরকার, যেটা মেরিয়ান আর রবিনের প্রেমের গান, প্রেমের গানটা বেসিক্যালি। ওটা তো ছিল তো এভরিথিং আই ডু ইট ফর ইউ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সেইভাবে তো এটার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমাকে স্ক্রিপ্টটা পাঠিয়ে দিয়েছিল অগ্নি। তো স্ক্রিপ্টটা পড়ে মোটামুটি একটা ধারণা হয়েছিল, তারপরে বিভিন্ন আলোচনার মাধ্যমে গানগুলো তৈরি হয়। তবে সানডে সাসপেন্স বা অডিও স্টোরির ক্ষেত্রে আমি বলবো ম্যাক্সিমাম কৃতিত্ব থাকে যে সাউন্ড ডিজাইন করছে তার। তো
তো সানডে সাসপেন্সের ক্ষেত্রে রিচার্ড মানে ফাইনালি এই সমস্ত মশলা নিয়ে এত অসাধারণ একটা রান্না তৈরি করছে যে সেটা ফাইনালি যখন শুনছি তখন মানে আলাদাই একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। তো হ্যাঁ, অডিও স্টোরির আমার বেশ ভালো লাগে মানে অডিও স্টোরির সঙ্গে কাজ করতে, কারণ আমার ভাবো না, আমরা যখন খুব কম বয়স ছিল, আমরা তো তখন দুপুরবেলা মনে আছে শ্রুতি নাটক হতো, দুপুর 2টো থেকে খুব সম্ভবত হতো। শনিবারের বারবেলা, হ্যাঁ 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 হ্যাঁ, মানে একো হতো শনিবারের বারবেলা। শ্রুতি নাটকটা বাড়িতে চলতো, আমাদের বাড়িতে আমার ঠাকুমা শুনতেন এবং আমার ইনফ্যাক্ট মনে আছে যে ফেলুদারও শ্রুতি নাটক আমি শুনেছি সেই সময়। গৌতম বাবু খুব সম্ভবত ফেলুদার ভয়েসটা দিতেন সেই সময় আকাশবাণীতে। তো ইনফ্যাক্ট রয়্যাল বেঙ্গল রহস্য এরকম কিন্তু বেশ কিছু শ্রুতি নাটক হয়েছিল, যেগুলো এখন অনেকেই জানে না যে অডিও স্টোরিতে কিন্তু আকাশবাণীতে এইগুলো রয়েছে, আর্কাইভে আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু তোর সঙ্গে কাজ করেছি বলে পার্সোনাল কিছু হইতে যাই, মানে দর্শক বুঝুক, অসাধারণ তুই মিউজিক দিয়েছিস তুই পক্ষীরাজের ডিমে আমাদের, মানে থ্যাংক ইউ। না এটা কিন্তু সত্যি, মানে এটা আপনারা দেখেছেন কিনা জানি না, হইচইতে পাবেন। আর আমাদের খুব এটা সৌভাগ্যর জিনিস যে সৌকর্য আর অনির্বাণ সবাইকে, আমাদের ফুল টিমকে আমরা সত্যি ওই জানাই যে আমাদেরটাতে এবার গোয়াতেও গেল ফিল্ম ফেস্টিভ্যালে, ইফিতে। তো মিউজিকটা তো অসাধারণ, মানে প্রথমত ধর ওই বটব্যালের গানের ওইটা, হাউ ডিড দ্যাট কাম টু ইয়োর মাইন্ড? মানে এটা না অ্যাকচুয়ালি রেইনবো জেলি থেকে এই ব্যাপারটা শুরু হয়েছে যে আসবাবপত্রের আওয়াজ দিয়ে মিউজিক করা বেসিক্যালি। তো রেইনবো জেলিতে ঘোঁতনের যে থিমটা বানিয়েছিলাম সেটা ছিল রান্নাঘরের জিনিসের আওয়াজ দিয়ে, একটু বাসনের টুম করে আওয়াজ, জলের ফোঁটার আওয়াজ, চিনি ঢালার আওয়াজ করে পড়ছে। তো এই সমস্ত আওয়াজ কেটে 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 একটা লুপ তৈরি করা, কারণ ঘোঁতনের যে রিয়ালিটিটা সেটা হচ্ছে ওই রান্নাঘরের মধ্যেই ঘেরা, সীমিত। হ্যাঁ, ও খুব একটা মানে ও যে ওর মধ্যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের রোমান্টিসিজমটা নেই, কারণ ওর মামার দ্বারা ও সারাক্ষণই নিপীড়িত এবং ও খুবই মানে মন খারাপের মধ্যে ওর দিন কেটে যায়, কারণ ওকে সারাদিনই রান্না বান্না করতে হয় এমন একজনের জন্য যে বেসিক্যালি একদমই অ্যাপ্রিসিয়েট করে না, মানে এক রকমের অত্যাচারই করে আর কি, ওর উপরে সেলফিশ জায়ান্টের মতো একটা ক্যারেক্টার একদম। তো এই পার্সপেক্টিভটাকেই আবার বটব্যালের গানে আনা, যে বটব্যালের মিউজিকটা যখন তৈরি করব, বটব্যালের রিয়েলিটিটা হচ্ছে পুরো ল্যাবরেটরি, তাই জন্য যত ল্যাবরেটরির আওয়াজ আছে সেগুলো ব্যবহার করা, এরকম আওয়াজ, বাবলস ফুটছে করে, সেই আওয়াজগুলোকে কেটে 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 একটা লুপ তৈরি করা এবং তার উপর বাচ্চাদের গলা দেওয়া, ওটা ভীষণ লাভলি। তো এটা খুব মজা করে কাজটা হয়েছে বেসিক্যালি, কারণ এই ধরনের কাজগুলো তো খুব এক্সপেরিমেন্টাল কাজ বলা চলে, কারণ মিউজিক করছি অথচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ইউজ করছি একদম। তো মানে যতক্ষণ না অব্দি লুপটা তৈরি হচ্ছে ততক্ষণ আমি আর শো করতে বলছি দাঁড়া এরপরে গিটারটা নিয়ে বসছি, এরপরে পিয়ানোটা নিয়ে বসছি, আগে লুপটা তৈরি হোক। তো এইটা একটা অন্য রকম প্রসেস বলা যেতে পারে, মানে ইউজুয়ালি কি হয় আমরা গান পিয়ানোর ওপর তৈরি করি বা করি বা, কিন্তু এই ক্ষেত্রে ইনফ্যাক্ট সৌকর্যর ছবিতে এই ধরনের এক্সপেরিমেন্টেশন করার একটা স্কোপ তৈরি করে, মানে সৌকর্য থাকে ওর মধ্যেও এই স্পেসটা রয়েছে যে একটু নতুন একটা সাউন্ড বেসিক্যালি, যেটা একদম এই ক্যারেক্টারটাকেই ডিফাইন করবে বেসিক্যালি। তো বটব্যালের সাউন্ডটা তাই জন্য ওরকম পুরো ল্যাবরেটরির খুচকাচ আওয়াজ দিয়ে, কিন্তু এছাড়াও পক্ষীরাজের ডিমের অ্যাকচুয়ালি সাউন্ডস্কেপটা বেশ বড়, কারণ প্রচুর ইনস্ট্রুমেন্টস আমরা ব্যবহার করেছি, তো সেতার ইউজ হয়েছে, সরোদ ইউজ হয়েছে, স্যাক্সোফোন ইউজ হয়েছে, ব্রাস সেকশন ইউজ হয়েছে, স্ট্রিং সেকশন ইউজ হয়েছে, পারকাশনস ইউজ হয়েছে, বিভিন্ন রকমের ঢাক আছে, ওয়েস্টার্ন পারকাশন। সো খুব এনজয়েবল একটা কাজ ছিল, খুব কালারফুল একটা কাজ বলা যেতে পারে। আচ্ছা, কারণ এটা খুব স্বাভাবিক, এটা হবেই। দেখুন, মানে আমি এটা না বলে পারছি না, দুজন গুণী ব্যক্তি, মানে একজন নবারুণ বোস আর একজন হচ্ছে সৌকর্য ঘোষাল, ওরা যখন একসঙ্গে দুজনে বসে মিউজিকটা করছে তো সেটা তো একটা ফাটাফাটি জিনিস হবেই। আচ্ছা, তুই এটা বলে ফেলেছিলি একটু আগে তুই নাকি খুব শাই, তাহলে প্রেম নিবেদনটা কে করেছিল, তুই না তোর বউ, মানে আমাদের বৌমা? অ্যাকচুয়ালি ভালো লাগাটা দুজনেরই একই জায়গায় পৌঁছে গেছিল, কিন্তু এটা আমায় বলতেই হবে প্রেম নিবেদনের জায়গাটা ওই করে দিয়েছে, ও যদি জায়গাটা না করে দিত আমি হয়তো বলতে পারতাম না মুখ ফুটে, কারণ তুই শাই। আচ্ছা, ধর ওর সঙ্গে তোর ভীষণ রকমের রোম্যান্টিক ডেট, সেটা কি হবে? একটা না জানা অচেনা বিশাল লং ড্রাইভ, সেখানে গিয়ে কিছু, নাকি চেনা জানা একটা বোঝা রেটেড রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া, ক্যান্ডেল লাইট ডিনার? না, অ্যাডভেঞ্চারটাই বেছে নেব, একটা না জানা কোনো একটা জায়গায় গিয়ে একটা নতুন কিছু। পাহাড় না সমুদ্র? পাহাড়, একদম।
লেজার টাইমে নবরুণ বোস কি করেন? গান শোনেন নাকি ঘুমাবেন? আহ, বই পড়বো বা কিছু একটা ভালো ফিল্ম দেখবো। দেখলেন তো, দুটো অপশনের মাঝখানে রাখলো না, দুষ্টু ছেলে। হ্যান্ডসাম, ট্যালেন্টেড, ইয়াং, এনার্জেটিক ছেলে তো, আমাদের মতো তো বুড়ো নয়। দেখ ভাই, আমি বুড়ো বলিনি আপনাকে, নিজেকে আমি নিজেকে। আর আগামী দিনের নতুন কি কি কাজ আছে ভাই? নতুন একটা ওয়েব সিরিজের কাজ শুরু হতে চলেছে, নিকস ছায়া সিজন 2, ভাদুরী মশাইয়ের সিরিজের পরবর্তী, যেটা আসতে চলেছে হইচইতে। এটা শুরু হতে চলেছে। এছাড়াও একটা হরর ফিল্মের মিউজিক রিসেন্টলি কমপ্লিট করলাম, এখানে অন্ধকার। এটা খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসে রিলিজ। এটা পরমব্রতদার ডিরেকশন এবং ঋত্বিক দা আর পরমব্রত দা দুজন রয়েছেন। একটা হরর ফিল্ম এবং বেশ ইন্টারেস্টিং একটা হরর ফিল্ম, কারণ ফিল্মটার অধিকাংশই একটা বড় বাড়ির মধ্যে এবং দুটো ক্যারেক্টার, অলমোস্ট পুরোটাই দুজনের মধ্যে কনভারসেশনের মধ্যে দিয়ে রিভিল হচ্ছে। তো বেশ ইন্টারেস্টিং একটা গল্প। তো আরে এটা খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসে রিলিজ। বাহ। আচ্ছা, ভাবিস না কিন্তু আমাদের ওই র্যাপিড ফায়ারটা আমি ইচ্ছে করে আচ্ছা চেঞ্জ আচ্ছা, করলাম, হ্যাঁ, বুঝতে ব্রেক পারলি তো? হলো rapid না, fire। তোকে ব্রেক না, তোকে আমি কনফিউজ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এবার একটা লাস্ট, যেটা শক্ত কঠিন প্রশ্ন। নবরুণ বোস মেটালিক গান গাইবে নাকি নাকি একটা ভালো বাংলা ছবি, যে কোনো একটা অপশন পাচ্ছে হয়তো। হ্যাঁ হ্যাঁ, দুটোই বিশাল একটা অপরচুনিটির। একটা ভালো সিনেমার মিউজিক অ্যারেঞ্জিং করা, নাকি একটা দারুণ সাংঘাতিক একটা মানে সিমিলার একটা লাইভ শো যেখানে মেটাল, যেটা টানে নবরুণ বোসকে। এইটা না দুটোই খুব আকর্ষণীয় আমার কাছে। না, আমি এটা মজা করে কিন্তু খুব ইচ্ছে করে আকর্ষণীয়। জিজ্ঞেস করেছি, এটা কিন্তু কোনো কন্ট্রোভার্সি নয়, না এটা না, জাস্ট ওখানে একটা দ্বন্দ্বতে ফেলার জন্য। হ্যাঁ, দুটোই খুবই আকর্ষণীয়। এবার এটা না, এই প্রশ্নটার উত্তর না ডিপেন্ড করবে এক একটা সময়ের ওপর, যখন মানসিক অবস্থাটা কি, তখন কে টানছে সেটাই। এবার দারুণ ছবি যদি হয় সেটার তো একটা আকর্ষণ থাকেই। আমার দারুণ কিন্তু একটা, হ্যাঁ মানে এবার মেটালটা এমন একটা জিনিস, এটা আমি জানি যে আমরা যদি কয়েকজন আছি যারা এই মেটাল পাগল, তারা যদি না করি আর হবে না। আর হবে না। তো সেই জন্য এই ক্ষেত্রে আমি বলবো সেটাই চুজ করাটা বাঞ্ছনীয়। আমি কিন্তু ওই ভাইয়ের সঙ্গে একটা জায়গায় ফর্মটা একমত। এমন একটা ফর্ম, এটা তো সকলের ভালো লাগার ফর্ম নয়, নয়। কিন্তু যাদের ভালো লাগে তারা একটা অদ্ভুত আত্মস্থতা ফিল করে এই ফর্ম হুম, অফ হুম। মিউজিকটার সাথে আর কি। তো খুবই প্রিমিটিভ কিছু আবেগকে জাগিয়ে তুলতে পারে এই মিউজিকটা, কারণ আমাদের মানে মেটালটা যেটা অ্যাকচুয়ালি যে চিৎকার বেসিক্যালি, মানে তো আমাদের তো মানুষের প্রথম এক্সপ্রেশনটাই তো চিৎকার চিৎকার। ছিল, এবং মানে আদিম মানুষেরও প্রথম একদম। expression চিৎকার। তো মেটাল একটা খুব প্রিমিটিভ একটা ইনস্টিংক্টকে কিন্তু মানুষের ইনস্টিংক্টের জায়গা থেকে মানুষকে আকর্ষণ করে, এবং যারা আকর্ষণ পায় তারা পায়, যারা পায় না তারা পায় না। এটা এটা নিয়ে কিছু করার নেই। তো যদি আমরা কয়েকজন যারা পাই তারা যদি এই কলটাতে অ্যান্সার না করি, তাহলে এবারে জিনিসটা আস্তে আস্তে হারিয়ে যাবে। একদম তো থিত হয়ে সেই যাবে। জন্য হ্যাঁ, আমি বলবো যে এই রকম একটা সিচুয়েশনে এসে এটাই চুজ করাটা বাঞ্ছনীয়। তাও তোর প্রথম উত্তরটাও আমি একদম নেব, কারণ হ্যাঁ, যে যারা আমরা কাজ মাইন্ডের করি না, বিভিন্ন, মাইন্ডের হ্যাঁ, উপর নির্ভর করে, আর সেটা নির্ভর করে absolutely। মনন চিন্তন কোনটাতে সায় দিচ্ছে, ওটা একদম খুব মানে আমাদের গান শোনাটাও যেরকম, মানে এরকম হতে পারে আমি সকালবেলা উঠে কোনোদিন আমার চন্দ্রবিন্দু শুনতে ভালো লাগলো, মানে আমি দারুণ লাগছে সেদিন হ্যাঁ, শুনতে, আবার হ্যাঁ। পরের দিনই হয়তো আমি একটা মেটালিকা চালালাম বা অজির একটা গান চালিয়ে সকাল সকাল ট্রাভেলিং শুরু করলাম। আর তারপরে তো একটা গজল শুনলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে হতেই হয়তো পারে, একটা হতেই পারে। ঠুংরি শুনলি বা ছানুলাল মিশ্রা একদম শুনছিস। একদম একদম। আমার তো ভীষণ ভাবে হয়, আমার মাঝে মাঝে আমার বিভিন্ন রকম, আমার যেরকম আমার আমার আমি আমি জগদীশজি ভীষণ ফ্যান। হুম, আমি আঙ্কেলকে পার্সোনালি দেখেছি, মানে যদিও বাবার দৌলতার প্রচুর কনসার্ট শুনেছি, এগুলো এইসব। আমিও নজরুল মঞ্চে সেই একটা ছোটবেলায় একটা কনসার্ট দেখেছিলাম। হ্যাঁ, ওটা আমিও গেছি। ওই যেটাতে মনে আছে একজন একটা শাল বোধহয় বুনে এনে ওনাকে গিফট করেছে, হ্যাঁ 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 জন্য হ্যাঁ 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 হ্যাঁ। করলেন। হ্যাঁ, তখন হ্যাঁ, তুই বোধহয় হ্যাঁ। অনেকটাই অনেক ছোট, ছোট অনেকটা কিন্তু ছোট, এটা কারণ মনে পড়ে গেল আমরা তুমি গেছিলাম। জগদীশটা বললে, হ্যাঁ অনেক ছোট তখন আমি। ওটা ওটা আমার একটা ভীষণ একটা খুব কাছের একটা আবেগ বলি আমি ওটাকে, মানে জগদীশ যেটা আবেগ মানে আমার কাছে, সত্যি। মানে এখনো আমার মনে আছে। মানে ठुकराओ ठुकराओ अब के प्यार करो मैं नशे में हूँ। যাই হোক, এই আমি ওর সামনে একদমই না গাইবো না না, না না, আমি গাইতে কিন্তু পারি না। কিন্তু এই যে আবেগটা, যে কথাটা, এবং উনি যেভাবে ডেলিভার করতেন ও কথাগুলো, মানে বাবারে আদর বাবারে, দিয়ে প্রত্যেকটা শব্দকে বলা, প্রচন্ড ব্যথার কথা বলছেন কিন্তু আদর দিয়ে বলছেন, মানে একদম। ব্যথাটাকে উনি চেরিশ করছেন অ্যাজ ইফ, মানে এটা একটা অদ্ভুত অদ্ভুত একটা ফিলিং।
এটা কেন হাজারো খ্বাহিশে ওয়েসি মানে তারপরে Brilliant. আহ কো চাহিয়ে, যাই হোক একটা গান শোনা আমি ছোট্ট দুঃখ করি আচ্ছা আবদার। এটা বিপ্লব বলে একটা গান, এটা লিখেছে আমার বন্ধু প্রাঞ্জল, হুম প্রাঞ্জলের লেখা। এটা গত বছর রিলিজ হয়েছিল, ইনফ্যাক্ট টেলিপ্যাথিক ঠাকুর দাদা, কারণ আজকের দিনে রিলিজ হয়েছিল গানটা হ্যাঁ গত বছর। ইয়েস, আজকে সকালেই আমাকে ফেসবুক মেমোরিতে দিল। বাহ শুনি। যদি না বুঝেছ চা ব্যথা বুঝবে না তবে, আগে ভালোবাসা বোঝো পরে বিপ্লব হবে। যদি না খুঁজেছ মন দেহ বুঝবে না তবে, আগে ভালোবাসা বোঝো পরে বিপ্লব হবে। লাভলি, Thank ওফ you. লাভলি। এমনি যদি আমি বলি, ধর অনেকেই আছেন যারা কিন্তু গান বাজনা করতে আসেন শুধুমাত্র হয়তো তাদের ফলোয়ার্স আছেন বা তাদের কাছে অর্থ আছেন, সেরকম কোনো ব্যক্তির সংস্পর্শে কখনো হয়তো এসেওছিস? আমাদের সবারটাই হয় নিয়মিত বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের ইন্টারাকশন, তো বিভিন্ন মানুষ বিভিন্ন মোটিভেশনস তাদের। হ্যাঁ, তো কখনো কি মনে হয়নি যে ইস একটু যদি শিখে আসতেন বা? হ্যাঁ, দেখো একটা জিনিস হচ্ছে আমার যেটা মনে হয় যে আমরা মানে এই গান বাজনা হোক বা শিল্প বলবো আমি, হ্যাঁ, মানে গান হ্যাঁ, বাজনা হ্যাঁ। হোক বা অভিনয় হোক বা থিয়েটার বা ছবি আঁকা হোক, আমরা শিল্পকে কতটা দিতে চাই আর শিল্প থেকে কতটা নিতে চাই, এই সেন্সিবিলিটিটা না থাকা খুব প্রয়োজন, এবং একটা ব্যালেন্স থাকা প্রয়োজন আমার মনে হয়। কারণ আমি যদি শুধু নিতে চাই, আমাকে তাহলে তো কিছু দিতেও হবে, দিয়েই তো আমি নেব। এবার দিতে গেলে আবার আমি তো তখনই দিতে পারবো যখন আমার কাছে কিছু আছে, আমার দেওয়ার ক্ষমতা এবার আমার কাছে তো আমাকে আগে ভাড়াটা সাধু, তৈরি করতে হবে। সাধু সাধু যে আমি যদি একটা ভালো মিউজিক, নতুন ধরনের মিউজিক বা যাই হোক, একটা তার পেছনে আমার একটা সাধনা লাগবে, একটা প্র্যাকটিস লাগবে, একটা পড়াশোনা লাগবে, তবেই তো আমি কিছু দিতে পারবো। এবার আমি কিছু দিতে পারছি না কিন্তু আমি শুধু নিতে চাইছি, তো তখন তো ট্রানজ্যাকশনটা সেরকম হচ্ছে, আমি শুধু নিয়ে যাচ্ছি, আমি খুব একটা কিছু দিতে পারছি না। তো তাহলে সেই মানুষগুলোর আমি সেটাই বলবো, তুমি যেটা বললে যে যদি তারাও একটা ভাড়ার তৈরি করেন, তারা যেমন নিচ্ছেন নিন, কিন্তু তারা কিছু দিনও তাহলে, হ্যাঁ, তাহলে কি মানে দুই পক্ষেরই একটা লাভ থাকে, মানে আদান আদান প্রদান। প্রদানটা হয়, মানে শুধুমাত্র নিচ্ছি না, আমি কিছুটা দিচ্ছিও। ইনফ্যাক্ট যারা যারা কিন্তু যে মানুষরা নিয়েছেন বা পেয়েছেন, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে দিতে পেরেছেন হয়তো বলেই বেশি নিয়েছেন। দিয়েছেন বলেই পেয়েছেন। একদমই তাই, একদমই তাই। সেটা যেই হোক না কেন, মানে হ্যাঁ, যে কোনো ফর্মেই হোক না কেন, পড়াশোনাটা না থাকলে বা আমি যদি আমার মানে দেওয়ার কিছু না থাকে, তাহলে তো আমি ওই একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে করে যাচ্ছি। এবার এখন টেকনোলজি রয়েছে যেটা দিয়ে অনেক কিছু করে নেওয়া যায়, যেটা দিয়ে একটা জিনিস শুনতে ভালো লাগছে না, সেটা দারুণ শুনতে করে দেওয়া যায়। এখন তো এআই এসে গেছে, আরো আরো সমস্ত কিছু চকচকে ঝকঝকে করে দেওয়া যায়, মানে একদম ধূসর একটা জিনিসকেও আমি হ্যাঁ, হ্যাঁ, সিল্কের হ্যাঁ। মতো করে প্রেজেন্ট হ্যাঁ, করা হ্যাঁ, যেতে হ্যাঁ। পারে, মানে যে জিনিসটা থেকে যাবে আর কি কিছুদিন। মানে একটা গান এখন বেরোলো, আমি মিলিয়ন্স অফ ফলোয়ার্স পেলাম সেই গানটা থেকে, আমি সেভাবে মার্কেটিং করলাম, দারুণ মিউজিক ভিডিও বানালাম, রোজগার ভালোই হলো, কিন্তু 5 বছর পরে আর কেউ সে গানটা মনেও রাখলো না। 5 বছর কি, হয়তো 5 মাস পরেই আর কেউ মনে রাখলো না, ভুলেই গেলাম। তখন কিন্তু একটা ফ্রাস্ট্রেশনের জায়গা তৈরি হবে, কারণ সে সবই পাচ্ছে, সে যা যা নেওয়ার ছিল সবই নিয়েছে, কিন্তু তার কাজটাকে কেউ মনে রাখছে না। যদি একটা কিছু দেওয়ার থাকা প্রয়োজন যার জন্য আমি নিতে পারবো, মানে এবার শুধু নেওয়ার আশা করে যদি কেউ আসে, তো সেটা একটু এমটি হবে তাদের এক্সপিরিয়েন্সটা, আমি বলবো, মানে ফাঁকা হয়ে যাবে কিছুদিন পরে। মানে সাময়িক আনন্দ তো, এখন তো একটা টেম্পোরারি গ্র্যাটিফিকেশনের যুগ চলছেই, মানে চট যদি 3 মিনিটের বেশি কারোর অ্যাটেনশন নেই, 30 সেকেন্ডের বেশি কেউ কিছু আমরা দেখতে পারি না, সমস্ত কিছু সারাদিন স্ক্রোল করে সবার বুড়ো আঙ্গুল ব্যথা হয়ে যাচ্ছে, একদম দিনে 200টা করে রিল দেখছে মানুষ, কিন্তু একটা রিলও মাথায় থাকছে না না। যে কি দেখলাম। সেরকমই প্রচুর গান শুনছে মানুষ, কিন্তু সেরকম মনে থাকে। আমি ইনফ্যাক্ট আগের দিন একটা জিনিস রিয়েলাইজ করলাম, এই যে স্ট্রেঞ্জার থিংস এর নতুন সিজনটা রিলিজ করলো, আমি রিয়েলাইজ করলাম আমি আগের সিজনটা আর এই সিজনটার মাঝে এতগুলো সিরিজ দেখে ফেলেছি যে আমাকে আবার গিয়ে ওটার রিক্যাপটা ভালো করে দেখতে হচ্ছে। ও হ্যাঁ, এটা ছিল এটা ছিল। এবার আগে যেটা হতো, একটা জিনিস নিয়ে অনেক বেশি সময় কাটানো হতো, একটা অ্যালবাম আমরা বহু দিন শুনছি, বহুবার শুনছি, একটা গান বহুবার শুনছি,
মানে ফেলুদা 30 হতো মনে আছে ছোটবেলায় দূরদর্শনে, বুধবার অথবা শুক্রবার বোধহয় হতো, শুক্রবার হতো, একটা শুক্রবার দেখলাম, তারপর গোটা এক উইক ধরে আলোচনা চলতে ওটা নিয়ে যে পরের উইকে এইটা হতে চলেছে, বইগুলো তো পড়া, কিভাবে দেখানো হবে সেটা। তো এই অ্যান্টিসিপেশনটা কি মানে আমাদের শিল্পের সঙ্গে দর্শকের একটা মানে বা পাঠকের একটা আলাদা একটা কানেক্ট তৈরি করে, মানে অনেকটা। তুই যদি গানেরটাও বলি, একদম। ধর পুজোর সময় যে তখনকার পুজোর দিনে গান যে যেটা পুজোর ছিল, গান হ্যাঁ, বলে যে অ্যালবামগুলো রিলিজ হতো, রাইট। মানে ধর একটা পুজোতে হয়তো 7-8টা অ্যালবাম রিলিজ করেছে, কিন্তু সেটাই গোটা 5-10 দিন ধরে চলতো। অ্যালবাম অ্যালবাম তো এখন আর কেউ শুনছেই না এখন, কারণ গোটা একটা জিনিস, একটা 1 ঘন্টার প্রোডাক্ট বা 1.5 ঘন্টার একটা প্রোডাক্ট, পরপর 10টা গান বা 12টা গান শুনবো, এই ধৈর্যটা এখন আর নেই। কমে গেছে। এবং আমাদের লেভেল থেকে, এবং মানে ইট ইজ দ্য পার্ট অফ দ্য সিস্টেম, আমি বলবো এখন যেরকম ভাবে কাজ চলছে সেভাবে মানুষের ধৈর্য সত্যিই কমে গেছে, তাই জন্য গোটা অ্যালবাম খুব কম মানুষ শোনেন বেসিক্যালি। মানে তো অনুপম দারও এরকম প্রচুর অ্যালবাম রয়েছে আমাদের, যেগুলোতে 8টা গান রয়েছে, তার মধ্যে 2টো গানই হয়তো মানুষ শুনেছেন, যেই 2টো গানের হয়তো ভিডিও হয়েছে বা ছবিতে গেছে যে 2টো গান, বাকি 6টা গান খুব কোর ফ্যান্সরা হয়তো কেন শুনেছে। অনুপমেরই প্রথম দিকে তুই আমরা যদি ধর বলি অ্যালবামগুলো, হুম হুম, এখন অনুপম নিজেও অ্যালবাম কম করে। হ্যাঁ হ্যাঁ, মোস্টলি সিঙ্গলস এর ওপর, সিঙ্গেল, কারণ বেস করে মানুষের কাজ সত্যি হচ্ছে। ধৈর্য কমে গেছে। সেটা আর ঘটনা। আর আমি জানি না, এই প্রশ্নটাই যদি করি, এতে কি তোর মনে হয় ইন্ডাস্ট্রি গানের ভবিষ্যতে কি মুশকিল হচ্ছে? দেখো, একটা এনরিচ করার তো একটা দায়িত্ব প্রত্যেকটা শিল্পীর থাকে, যে মানে আমরা কিছু একটা, ওই যেটা বললাম, কিছু একটা দিয়ে যেতে চাই বেসিক্যালি, মানে একটা কিছু নতুন কিছু, একটা কিছু ইন্টারেস্টিং, যেটা নিয়ে আরো হয়তো কিছু ভবিষ্যতে হতে পারে। তো যদি এমটি থাকে তাহলে তো ডেফিনেটলি একটা সমস্যা হবে, কারণ আহ, দেখো একটা জিনিস, টেকনোলজির ওপর, টেকনোলজি ইউজ করা খুব ভালো ব্যাপার, মানে আমি বলবো যে টেকনোলজি উই শুড ইউজ ইট, কিন্তু ফুললি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়াটা খুব প্রবলেমেটিক। মানে আমি মন দিয়ে গাই, কিছু নোট আমার লাগে না, সেটাকে পিচ কারেক্ট করে দিলাম, আর আমি জানি যে পিচ কারেকশন প্রসেসটা আছে, তাই জন্য আমি মন দিয়েই গাইবো না। এই দুটোর মধ্যে একটা ম্যাসিভ একটা পার্থক্য আছে। এবার এই দ্বিতীয় ধরনের মানুষও কিন্তু অনেকে রয়েছে, যারা জানেন যে আরে পিচ কারেকশন আছে তো আমি গলাটা হয়ে যাবে ফাইনালি, এরকম মানুষও অনেকে আছেন, মানে হতেই পারে এটা। যেরকম ধরো অভিনয়ের ক্ষেত্রেও আমি বলছি, অনেকে জানেন যে ফাইনাল এডিট এবং হয়তো কোনো মতে একটা দাঁড়িয়ে যাবে কিছু একটা, মানে এরকম যদি হয়, কিন্তু তাহলে তো সেটা হবে না, মানে আলটিমেটলি তো জিনিসটা ওই ফাঁকা একটা জায়গায় পৌঁছে যাবে। তো সেটাই বক্তব্য, যদি কেউ শুধু নিতে আসে, দেওয়ার কিছু না থাকে, তাহলে তো অবভিয়াসলি মানে একটা ডাউনওয়ার্ড স্পাইরালের দিকে আমরা যাব বেসিক্যালি। স্কিল কিন্তু নতুন ছেলেমেয়েদের প্রচন্ড পরিমাণে রয়েছে, মানে তাদের কাছে এক্সপোজার প্রচন্ডভাবে রয়েছে, মানে আমরা যেভাবে গান তুলতাম মিউজিক ইনস্ট্রুমেন্টসে, সেটা অনেক ডিফিকাল্ট ছিল, এখন অনেক সহজ উপায়ে এসে গেছে। তো কিন্তু এইগুলোকে ইউজ করে বেসিক্যালি প্রয়োজন আরো এনরিচ করা, যাতে পরবর্তীকালে আরো এনরিচ হয় জিনিসটা, মানে আমার অ্যাটলিস্ট সেটা মনে হয়। তো যদি এনরিচ না হয় মানে সাউন্ডস্কেপটা, তাহলে ওই একই জিনিসের মধ্যে আমরা ঘুরতে থাকবো এবং নতুন কিছু তৈরি হবে না, আর ডাউনওয়ার্ড স্পাইরালই হবে, কারণ হিউম্যান স্কিল যত ডিপেন্ডেন্ট হবে টেকনোলজির ওপর, তত তো মানুষের স্কিলস গুলো কমতে থাকবে, মরচে পড়তে থাকবে তাদের। হ্যাঁ অ্যাবসলিউটলি। তো সেইটা একটা ব্যাপার। মিউজিক পাইরেসি নিয়ে কি বলার আছে? দেখো এখন যেটা হয়ে গেছে, এখন স্ট্রিমিং ইত্যাদি হয়ে পাইরেসি লস অনেক করা হয়ে গেছে, কারণ স্ট্রিমিং ছাড়া তাও হয়তো তাও তো ফাটিয়ে হচ্ছে। দেখো পাইরেসির ব্যাপারগুলো এখন এই বয়সে এসে একটু বুঝতে পারি যে এটার ইম্পর্টেন্সটা কতটা, যে মানে না করা পাইরেসি, কারণ একজন আর্টিস্ট ডাইরেক্টলি রয়্যালটি পায় ইত্যাদি, কিন্তু দেখো আমাদের এখানে সত্যি বলতে কি রয়্যালটি সিস্টেমটা কিন্তু ঘাঁটা। হ্যাঁ এটা ঘাঁটা একদম, এটা বলে লাভ নেই। আইপিআরএস খুব ইদানিং হয়েছে, মানে শেষ কয়েক বছর হয়েছে আইপিআরএস এসছে, এবং বহু মানুষ এখন আইপিআরএস এর থেকে ডেফিনেটলি আমরা অনেক লাভ পাচ্ছি, মানে টেলিভিশনে আমাদের কাজ যখন যাচ্ছে বা ব্যাকগ্রাউন্ড স্কোরের ছবি যখন যাচ্ছে, আমরা সেটার পরিবর্তে একটা টাকা পাচ্ছি এখন। কিন্তু তবুও ওই যে আগেকার দিনে যেটা ছিল, মানে যেটা আমি আমার মাদের সময়তেও শুনেছি, যে একটা রয়্যালটি আসতো, মানে এবং একটা প্রপার থাকতো যে এই এতটা বিক্রি হয়েছে, এর জন্য এতটা রয়্যালটি, এই পার্সেন্ট এই ব্যাপারটা এখন ঘেঁটে গেছে। তো এখন রয়্যালটির থেকে বেশি স্ট্রিমিং বা এগুলোর থেকে রোজগার বেশি হয়ে গেছে মানুষের। তো তাই জন্য এবার পাইরেসিটা আগে যেরকম সোললি রয়্যালটির উপর ডিপেন্ডেন্ট ছিল, এবার অনেকে কিন্তু নতুন শিল্পী আছে যারা ইচ্ছে করে নিজেদের গান নিজেরাই পাইরেসি করে দিয়েছেন, জাস্ট রিচ করার জন্য মানুষের কাছে, কারণ এখন মানুষের কাছে পৌঁছানোটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। তাও হয়, কারণ এরকম তো অনেকেই করেছেন, মানে এমনি ফ্রিতে হয়তো একটা গান রিলিজ করে দিচ্ছে, বা সেই গান MP3 হয়ে, মানে হাতে তো কারোর নেই যে একটা গান বেরিয়ে গেলে কে যে সেটার MP3 বানিয়ে লিক করে দেবে, কারোর হাতে নেই এটা বেসিক্যালি। তো
তো এবার মানুষও তাই জন্য পাশাপাশি এখন ওয়েজ বের করেছে, স্ট্রিমিং করেছে, এখন সেলফ পাবলিশ করা যায়। মানে আমি যেমন এই বিপ্লব গানটা যেমন টিউন কোড দিয়ে নিজেই রিলিজ করেছি, তো কপিরাইটও নিজেরও আছে, এবার গানটা বাহ। মনিটাইজ হলে এটার পেমেন্টও আমার কাছেই ঢুকবে বেসিক্যালি। বাহ, এবার আমি প্রাঞ্জল সেটা একটা স্প্লিট অ্যাকাউন্ট করে নিচ্ছি, সেটা ডিফারেন্ট একটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু এই উপায়গুলোও এখন তৈরি হয়ে গেছে যাতে আর্টিস্ট কিন্তু নিজেই নিজের রোজগার করতে পারে। মানে যেমন ধরো ইউটিউব চ্যানেল, হ্যাঁ হ্যাঁ, এটা একটা ওয়ে, মানে নিজের রেগুলার কন্টেন্ট দিয়ে রেগুলার প্রমোট করে ভালো একটা কন্টেন্ট দিয়ে বসে, অবশ্যই হ্যাঁ নিশ্চয়ই করা যেতে পারে। করা যেতে পারে। তো এবার এখন মানুষ পুরোপুরি, আর আমি বলবো যে যারা শিল্পী তারা ডিপেন্ডেন্টও নয় এখন পুরোপুরি রয়্যালটি সিস্টেমটার ওপর। তার কারণ রয়্যালটি সিস্টেমটা মানে ওটাই বললাম যে ঘাটা, মানে এটা তো জানে সকলে। এবার আমরা ধরো ব্যাকগ্রাউন্ড স্কোর করছি বা কম্পোজিং করছি, এই আইপিআরএস যেটা রিসেন্টলি, কত বলবো, এটা বেশি বছর তো নয় আইপিআরএস এসছে, তো এটা তাও এখন একটা আমাদের হাতে একটা রয়েছে যে একটা রয়্যালটি পাওয়ার একটা উপায়। কিন্তু অনেকের কাছেই এটা নেই, মানে যাদের কাছে এটা নেই বা যারা ইন্ডিপেন্ডেন্টলি গান বাজনা করেন হয়তো, তো তারা তো মোস্টলি ডিপেন্ডেন্ট অন দি অনলাইন স্ট্রিমিং রেভিনিউজ বা ইউটিউবের রেভিনিউজের থেকে এখন। আর একটা উপায় আমাদের লাইভ শোজ, ডেফিনেটলি হ্যাঁ। সেটা তো আছে। তুই তো রিসেন্টলিও তো তোরা তো আবার বিদেশ ঘুরে এলি। হ্যাঁ, এই জাস্ট কিছু ইউএসএ আমি জানি, কারণ তার আগে তোর সঙ্গে কথা হলো, তুই হ্যাঁ, যার জন্য হ্যাঁ, বললি যে right, আমি right, ফিরে right. আসি দাদা, তারপরে হ্যাঁ। যাক খুব ভালো লাগলো। হুম। তোকে অনেক অনেক শুভেচ্ছা, তোর আগামী দিনগুলো খুব Thank ভালো you. কাটুক, আমাদের প্রচুর ভালো ভালো উপহার দিয়ে যায়। আবার একটা বাজে আবদার করব শেষ করার আগে, তোর যদি কিছু মনে হয় দুটো আচ্ছা ঠিক আছে লাইন। এই গানটার নাম হচ্ছে বৈতরণীর তীরে। হুম, এটাও ইনফ্যাক্ট একটা রেডিও ড্রামার জন্যই লেখা গান। এটা মির্চিতে প্রেম.com বলে একটা হয়, ওটাতে হুম। খেয়া বলে একটা গল্প আছে, হুম, হুম। ওটার জন্য লেখা গান এটা। বৈতরণীর তীরে বৈতরণীর তীরে সাঁঝের বেলা তারায় খেয়া সোনার খাঁচার পাখি আসে রূপোর কাঠি নিয়ে। বৈতরণীর তীরে সাঁঝের বেলা তারায় খেয়া সোনার খাঁচার পাখি আসে রূপোর কাঠি নিয়ে। বৈতরণীর তীরে যাবার বেলায় তার সাথে আর নাই বা দেখা হলো, ঘুম পাড়ানি আঙুল শীতে বাতাস ছুঁয়ে দিল। যাবার বেলায় তার সাথে আজ নাই বা দেখা হলো, ঘুম পাড়ানি আঙুল শীতে বাতাস ছুঁয়ে দিল। যে পথে তার ফেরার কথা, যে পথে তার ফেরার কথা, যে পথে তার ফেরার কথা, আধারে তা যায় না দেখা। সময় হলেই ফিরবে জানি, হারায় না তো কেউই। বৈতরণীর তীরে বৈতরণীর তীরে সাঁঝের বেলা তারায় খেয়া সোনার খাঁচার পাখি আসে রূপোর কাঠি নিয়ে। বৈতরণীর তীরে সাঁঝের বেলা তারায় খেয়া সোনার খাঁচার পাখি আসে রূপোর কাঠি নিয়ে। থ্যাংক ইউ। এই গানের পরে আমি বেশি কথা বলবো না। তো আপনারা যারা আমার দর্শক, তাদেরকে যেটা বারবার বলি, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো গান শুনবেন, ভালো গান শোনাবেন।
দেখা হবে আবার সামনের সপ্তাহে। নমস্কার। নমস্কার।